তারিন আর কিছু বলল না, আগের ন্যায় চুপ করে গেল। দুজন কথা বলতে বলতে সামনে একটা গাছের গুঁড়িতে বসে পড়েছিল। সেখানটায় এখনো দুজন পাশাপাশি বসে আছে। তারিন চারদিকে তাকিয়ে প্রকৃতির সৌন্দর্য দেখতে ব্যস্ত। চারদিকটা সবুজে সবুজে ভরে আছে। ভোরের আলো এবার স্পষ্ট ফুটে উঠেছে। সূর্যের লাল আভা ছেয়ে আছে আকাশ জুড়ে। হালকা শীতল বাতাস বারবার বসন্তের জানান দিচ্ছে। তারিন মনে মনে ভাবছে, গ্রামের সৌন্দর্য যে একবার উপভোগ করতে শিখে যায় তার শহরের দালান কোঠা ধুলির স্বাদ লাগে। তারিনের ভাবনার ছেদ ঘরে তামজিদের অসহায় কিছু বাক্যে। তামজিদ আনমনেই বলল, জানো মেয়ে, এক পাক্ষি কিছু টিকিয়ে রাখা যায় না। একপাক্ষিক সম্পর্ক টিকিয়ে রাখতে গেলে দেখবা তোমার হৃদয় ক্ষত হবে। সম্পর্কের দড়ি টেনে ধরে রাখলে তোমার হাত ক্ষত বিক্ষত হবে। একপাক্ষিক চেষ্টায় তুমি কখনো সফল হবে না। একপাক্ষিক জবানবন্দিতে ন্যায় বিচার পাবে না। আবার কোনো বিষয়ে একপাক্ষিক আগ্রহ দেখালে কষ্ট তোমাকেই পেতে হবে। একপাক্ষিক সব কিছু ভয়ানক বিষাদে ভরপুর, বিষের চেয়েও বিষাক্ত। তারিন মানুষটার মুখের দিকেই তাকিয়ে রইল। কি চমৎকারভাবে লোকটা কথা বলতে জানে, যে কেউ তার কথাটা মুগ্ধ হতে বাধ্য। লোকটার কণ্ঠস্বরে আলাদা একটা মায়া কাজ করে। তামজিদ পাশ ফিরে চোখের পানিটুকু মুছে নিল। দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠল, আমি এখনও দিশাকে ভালোবাসি ঠিকই, কিন্তু দিশাকে আঁকড়ে ধরে বাঁচতে চাই না। এত সহজে সব কিছু ভুলে যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমি এত তাড়াতাড়ি সব কিছু মেনে নিতেও পারবো না, তোমাকে ভালোবাসতেও পারবো না। আমার সময় লাগবে তারিন, আমাকে একটু সময় দেবে প্লিজ। আপনার উপর আমার কোনো জোর নাই মাস্টার মশাই, আপনার যত সময় লাগে নিয়েন, কিন্তু আমারে ঠকাইয়েন না। একজনকে ঠকিয়েছি, তোমাকে ঠকাতে চাই না। তোমার সাথে আমার সম্পর্কটা পবিত্র। এই পবিত্র সম্পর্কের অমর্যাদা আমি করব না, নিশ্চিত থাকো। তারিন আগের ন্যায় চুপ। আজকে কেন যেন লোকটার কথাগুলো শুনতে ভালো লাগছে। নীরবে শুনছে সব। শোনাই যেন ওর একমাত্র কাজ। কারো কথার মায়া পড়া, প্রেমে পড়ায় চাইতো মারাত্মক কঠিন কাজ। তারিন, হঠাৎ তামজিদের এমন মায়াময় ডাকে তারিন কেঁপে উঠল কিছুটা। আনমনে উত্তর দিল, বলুন। আমার বন্ধু হবে? আমি? হ্যাঁ তুমি। ভালো স্ত্রী হতে হলে সবার আগে স্বামীর ভালো বন্ধু হয়ে উঠতে চায়, জানো। তারিন এবার তামজিদের দিকে অসহায় চাহনি নিক্ষেপ করল। সে চাহনিতে স্পষ্ট জানান দিচ্ছে যে ও জানে না। তারিনের চাহনি পানে তাকিয়ে তামজিদ কিছুটা হাসল। তারিনের গাল টেনে বলে উঠল, বাচ্চা, জানতে হবে না, আমি শিখিয়ে দিব, ঠিক আছে? একেবারে ঠিক আছে। তামজিদ হেসে তারিনের মাথার চুলগুলো কিছুটা এলোমেলো করে দিয়ে বলে উঠল, চলো এবার বাড়ি যাই। আচ্ছা চলেন। বলেই সামনে এক পা দিতেই তামজিদ তারিনের হাতটা ধরে ফেলল। শান্ত বাক্যে শুধালো, তুমি আজকে থেকে এভাবে কথা বলবে না। কেন? কারণ আমরা দুদিন পর শহরে চলে যাব, তখন তোমাকে আমার পরিবেশের সাথে মানিয়ে তো চলতে হবে, তাই না? তাই এখন থেকে এই অভ্যাসটা বদলে ফেলো। তারিনও মাথা নাড়িয়ে সায় দিল। তারপর দুজনে মিলে বাড়ি ফিরে এলো। সেদিন ওদের ঘরোয়াভাবে বৌভাত হয়েছে। বৌভাত শেষে সন্ধ্যার সময় নিয়ম অনুযায়ী ওরা তারিনদের বাসায় আসলো। সারাদিনের ধকল শেষে যখন তামজিদ এসে তারিনের পাশে বসলো, তারিন তখন গায়ের গয়না খুলতে ব্যস্ত। তারিনকে দেখা মাত্রই তামজিদ জিজ্ঞেস করলো, তোমাদের রেজাল্ট কবে দিবে? তারিনের মুখটা তখনই চুপসে গেল। অসহায় মুখ করে তামজিদের দিকে তাকিয়ে বলল, গুনে গুনে আর 10 দিন পর। তুমি আমাকে বিয়ের দিন মিথ্যা কেন বলেছিলে? তারিন এক মুহূর্তের জন্য অবাক হলো। পরক্ষণেই চট করে বুঝে গেল তামজিদ কিসের কথা বলছিল। উত্তর না দিয়ে অন্যদিকে ঘুরে বসল। তামজিদ বলল, এই মেয়ে, তুমি কি ভুলে গিয়েছিলে যে আমি তোমার স্কুলের শিক্ষক? তাই তুমি কেমন ছাত্রী সেটা আমি এই অল্প কয়েকদিনে হলেও বুঝেছি। সায়েন্সে পড়ুয়া কোনো ছাত্রী অবশ্যই খারাপ ছাত্রী না যে সে পড়া থেকে বাঁচতে বিয়েতে রাজি হবে। তারিন খানিকটা লজ্জা পেল এবার। কাল তো মুখে যা আসছে বলে গেছে, কোনো কথাই ভেবেচিন্তে বলেনি। তবে এটা সত্যি যে তারিন নিজের স্বপ্ন নিয়ে সিরিয়াস হলেও পড়তে ওর একটুও ভালো লাগে না। এদিক দিয়ে সত্যি ও বিয়েতে এজন্যই রাজি হয়েছিল। তারিনকে চুপ থাকতে দেখে তামজিদ পুনরায় প্রশ্ন করল, উত্তর দিচ্ছ না কেন? সত্যি মাস্টার মশাই, আমার পড়তে একটুও ভাল লাগে না। তামজিদের মাথা ঘুরে গেল। যেই মেয়ে কয়েক ঘন্টা আগে নিজের স্বপ্ন নিয়ে এত সিরিয়াসভাবে বলল,
সে মেয়ে এখন বলছে পড়তে ভালো লাগে না। তামজিৎ কিছুক্ষণ চুপ করে থেকে বলতে শুরু করলো। শোনো, ডাক্তার হওয়া মুখের কথা না। ডাক্তার হতে হলে অনেক পড়তে হবে, অনেক কষ্ট করতে হবে, অনেক খাটুনি খেটে তবেই তুমি ডাক্তার হতে পারবে। এবার থেকে তোমার পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। তোমার ভালো স্বামী না হতে পারি, ভালো বন্ধু হয়ে থাকবো তোমার পাশে। ভালোবাসতে না পারি, তবে তোমার সাথে পরিস্থিতি মানিয়ে নেওয়ার চেষ্টাটুকু করব। প্রথমের কথাগুলো শুনে তারিন খুশি হলেও শেষের কথাগুলো শুনে ওর মুখটা চষে গেল। তার মানে কি তামজিৎ ওকে কোনোদিন ভালোবাসতে পারবে না? এভাবেই শুধু মানিয়ে চলবে সারা জীবন? ভালোবাসতে না পারলে বিয়ে করছেন কেন মাস্টারমশাই? তারিন আনমনে অস্পষ্ট স্বরে প্রশ্নটা করে বসল। তামজিদের ইন্দ্রদ্বয়ে সবটুকু বাক্য বোধগম্য হলো না। প্রশ্ন করল, কিছু বললে? কই না তো। প্রত্যুত্তরে তামজিদ মিষ্টি হাসি উপহার দিল। তারিন কি যেন ভাবলো কিছুক্ষণ, পরক্ষণেই ভাবুক স্বরে প্রশ্ন করল, মাস্টারমশাই, কিছু মনে না করলে কয়েকটা প্রশ্ন জিজ্ঞেস করি? অবশ্যই। আপনি তো এখানে স্কুলের চাকরি নিয়েছেন সবে মাস খানেক হলো, তাহলে এখন আবার ঢাকা যেতে চাচ্ছেন কেন? তামজিদ যেন এই প্রশ্নটার অপেক্ষাই করছিল, তাই সেকেন্ডের মাথায় উত্তর দিল, মায়ের উন্নত চিকিৎসা প্রয়োজন, থেরাপি দেয়া সহ অনেক ট্রিটমেন্ট বাকি এখনো, যেটা গ্রামে থেকে সম্ভব না। বিয়েটা এই জন্যই তাড়াতাড়ি করে দেওয়া হয়েছে। তাহলে আপনি আর চাকরি করবেন না? চাকরি করব না কেন বোকা, অবশ্যই করব, কিন্তু সেটা এখানে না। ঢাকা একটা কলেজে বেশ ভালো স্যালারির চাকরির অফার পেয়েছি, সেখানেই জয়েন করব ইনশাল্লাহ। গ্রাম ছেড়ে কেন যাবেন মাস্টারমশাই? শোনো, আমি ছোট থেকে ঢাকাতে বড় হয়েছি। বাবার চাকরির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর বাবা মা গ্রামে চলে এসেছিল। আমাদের ঢাকায় ফ্ল্যাট আছে, সেখানে আমি, আপু আর দুলাভাই থাকতাম। দুলাভাইয়ের অফিসটা আমাদের বাসা থেকে সামনেই ছিল, আর আমিও একা, তাই আপু আমার সাথেই থাকতো। পড়ালেখা শেষ করে সেখানেই চাকরিতে জয়েন করার পর থেকেই মা প্রতিদিন ফোন করে অনুরোধ করতো গ্রামে চলে আসার জন্য। গ্রামের প্রতি একটা আলাদা টান ছিল, কিন্তু তবুও অত ভালো চাকরিটা ছেড়ে আসতে মন সায় দেয়নি প্রথমে। মাসখানেক আগে আমার মায়ের বোন মেরু ক্যান্সার ধরা পড়ে। অলরেডি 4টা স্টেজ পার হয়ে গেছে। শরীরের সমস্ত হাড়ে ক্যান্সারের জীবাণু ছড়িয়ে গেছে, তাই মায়ের রিকভারি করার চান্স নেই বললেই চলে। বাকিটা আল্লাহ ভরসা। তামজিদ এতটুকু বলেই থামল। ছেলেটার ভীষণ কষ্ট হচ্ছে, তাড়াতাড়ি ছেলেটার চোখের দিকে তাকিয়ে বুঝতে পারছে কোনো ছেলের পক্ষে মায়ের মৃত্যু রোগের ব্যাখ্যা দেওয়া সহজ কাজ নয়। তামজিদের বুকের ভেতরটা খালি খালি লাগছে বড্ড। ভালোবাসার মানুষটাকে হারিয়েছে, এবার যাকে নিজের চাইতেও বেশি ভালোবাসে তাকে হারাতে হবে ভাবতেই ওর নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ থেমে তামজিদ শান্ত বাক্যে পুনরায় বলা শুরু করলো, চাকরি পাওয়ার কয়েকদিন পরেই দিশার ব্যাপারটা মাকে জানিয়েছিলাম। তখন থেকেই মা রাজি ছিল না। তখন থেকেই দিশাকে শর্ত দিয়েছিল, আর সাথে ভাবার জন্য দুটো সময় এবং সুযোগও দিয়েছিল, কিন্তু দিশা দুটোর একটাও কাজে লাগাতে পারেনি। তারপর যখন মা নিজে অসুস্থতার খবর জানতে পারলো, তখনই হুট করে আমার বিয়ে নিয়ে উঠে পড়ে লাগলো। বাধ্য হয়ে মায়ের ভালোর জন্য তার সাথে গ্রামে চলে আসলাম। এতগুলো দিন দিশার জন্যই মাকে মানানোর চেষ্টায় মত্ত ছিলাম, কিন্তু সফল হইনি আমি। না দিশা আমাকে বুঝলো, আর না মা আমাকে বুঝলো। আমার দুজন ভালোবাসার মানুষের একজনও আমাকে বুঝলো না, অথচ দুজনেই আমাকে সত্যিকারের ভালোবাসতো। পুনরায় দীর্ঘশ্বাসে খেলায় মেতে উঠল তামজিদ। কষ্ট হচ্ছে বড্ড ওর। অসহায় বাক্যে আবার শোধালো, বিশ্বাস করো, দিশা যদি আমার মায়ের কথা মেনে নিত, আমিও সব আবদার পূরণ করতাম। আমার মা আর বাঁচবে কদিন সেটা উপরওয়ালা ছাড়া আমরা কেউ জানি না। যদিও ডাক্তারের ভাষ্যমতে ধরে নেই আমার মা বড়জোর 6 মাস কি তারও কম সময় বাঁচবে। এখন তুমি আমাকে বলো, এই 6 মাসের জন্য দিশা নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করতে পারতো না? ও তো নিজের জেদ আর ইগো নিয়েই থেকে গেল, আর তোমাদের সবার চোখে আমি বাজে পুরুষ হয়ে গেলাম। অথচ আমার চেষ্টার কোনো কমতি ছিল না। মা আর শখের নারী দুজনের জেদ থেকে গেল, মাঝখান থেকে আমি সবটা হারিয়ে ফেললাম। সেটা তোমরা কেউ দেখছো না। তারিন চুপ করে আছে। তামজিদের চোখে আজকে আর জল নেই, আছে শুধু না পাওয়ার হাহাকার, দহনের জ্বালা। তারিনের বুক কাঁপছে, অজানা অনুভূতিতে গা গুলিয়ে আসছে বারবার। চোখ দুটো ফেটে যেন অশ্রুরা হামলে পড়তে যাচ্ছে। খুব করে ইচ্ছে করছে তামজিদের পাশে বসে তামজিদের কাঁধে হাত রেখে বলতে যে, মাস্টারমশাই, আপনি কষ্ট পাবেন না, আপনার বন্ধু আছে তো, সে আপনাকে সামনে রাখবে। চেষ্টা করেও বলতে পারল না, মনের কথা মনেই রয়ে গেল।
তারিন প্রসঙ্গ এড়িয়ে যেতে প্রশ্ন করল। দিশা আপুকে আপনার মা মেনে নেয়নি, তার কারণ দিশা আপু শহরে স্মার্ট, চাকরিজীবী মেয়ে। আসল কথা হলো আপনার মায়ের চাকরিজীবী মেয়ে পছন্দ না, তাই তো? হ্যাঁ, এটাই মূল কারণ। তাহলে আমার স্বপ্ন পূরণ হবে কি করে মাস্টারমশাই? তারিনের কম্পিত প্রশ্নে তামজিদের টনক নড়ল। সত্যি তো, তারিনের পড়ালেখা হতো তাহলে সে মেনে নেবে না। তারিন অসহায় চোখে তামজিদের দিকে তাকিয়ে আছে, প্রশ্নের উত্তর পাওয়ার জন্য আকুল হয়ে আছে। তামজিদ কিছুক্ষণ ভেবে চিন্তিত স্বরেই বলল। বিষয়টা জটিল করে ভাবলে জটিল, আর যদি সহজ করে ভাবি তাহলে সহজ। মানে? তামজিদ উঠে দাঁড়ালো, পুরো রুম পায়চারি করতে করতে চিন্তিত স্বরে বলা শুরু করলো। মা কি বলবে আমি জানি না, হয়তো মেনে নিতে পারে, আবার নাও পারে। মা তো নিজে তোমাকে পছন্দ করেছিল, এই কারণে হলেও মেনে নিতে পারে, কিন্তু নিশ্চিত না। মাকে জানানোর পর আমরা মাকে রাজি করানোর চেষ্টা করব, বাকিটা সময়ের উপর ছেড়ে দাও। তারিন চিন্তায় পড়ে গেল, বুকের ভিতর স্বপ্ন ভাঙার ভয় জাগ্রত হয়েছে। তারিনকে চিন্তিত দেখে তামজিদ এসে তারিনের মাথায় হাত রাখলো, শান্ত বাক্যে শুধালো। শোনো মেয়ে, আমি তোমার পাশে আছি। আমার দেহে প্রাণ থাকতে তোমার স্বপ্ন বিফলে যেতে দেব না, ইনশাল্লাহ। নিশ্চিন্তে থাকো। এখন এই ছোট্ট মাথায় বেশি চাপ দিও না, ঘুমিয়ে পড়ো। তারিন সাহস পেল এবার। বাবার পর কেউ একজন ওর মাথায় ভরসার হাত রেখেছে, সাহস দিয়েছে, আর কি চাই ওর। দুজনেই গিয়ে শুয়ে পড়লো বিছানায়। যতক্ষণ তারিনের ঘুম না আসলো ততক্ষণ তারিন এক একটা হাসির ঘটনা বলে তামজিদকে খুশি রাখার চেষ্টায় মত্ত ছিল। ড্রয়িং রুমের সোফায় বসে চা খাচ্ছেন আমজাদ সাহেব। তারিন রান্নাঘরে সবার জন্য নাস্তা বানাতে ব্যস্ত। তামজিদ কমলার খোসা ছাড়িয়ে ছাড়িয়ে মাকে দিচ্ছে, আর নিজের এটা ওটা গল্প বলে হাসাচ্ছে। বর্ষা বেগমের অবস্থা আগের থেকে বেশ উন্নতির দিকে। ডক্টর কিছুটা ভরসা দিয়েছেন। তামজিদ, তারিনরা সহ ওনারা সবাই ঢাকায় এসেছেন সপ্তাহখানেক হবে। সেদিন তারিনদের বাসা থেকে আসার পরের দিনই ওরা ঢাকায় ফিরেছেন। তারিনের সাথে এই বাড়ির সবার খুব ভালো ভাব। তামজিদের বোনের সাথে এসেও তার সখ্যতা জমেছে বেশ। তামজিদের বোন ৮ মাসের প্রেগনেন্ট, তাই ভাইয়ের বিয়েতে যেতে পারেনি। তারিনও বেশ গিন্নির মতো সংসারের কাজে হাত লাগিয়েছে, যেটা দেখে বর্ষা বেগম তারিনের প্রশংসায় পঞ্চমুখর। তারিন রান্নাঘর থেকে বাঁধা কফির পকোড়া বানিয়ে এনে সবাইকে দিল, নিজেও তামজিদের আদেশে সবার সাথে বসলো পকোড়া হাতে। তামজিদ পকোড়া মুখে দিতে দিতে বর্ষা বেগমের উদ্দেশ্যে বলে উঠল। আর 3 দিন পর তারিনের এসএসসির রেজাল্ট দেবে মা। বর্ষা বেগমকে বেশ খুশি দেখালো, হাস্যোজ্জ্বল স্বরে বললেন। বেশ ভালো খবর। আমার তারিন মা খুব ভালো রেজাল্ট করবে, দেখে নিও। তারিন প্রত্যুত্তরে সৌজন্যবোধক হাসি দিল। তামজিদ এবার আগের ন্যায় বলে উঠল। তারিনের রেজাল্ট পাওয়ার পর আমি এখানের একটা ভালো কলেজে ওকে ভর্তি করাবো, ও পড়ালেখা করবে। কথাটা শোনা মাত্রই বর্ষা বেগমের মুখ অন্ধকারে ঢেকে গেল। মুখপানে একরাশ রাগ ও আক্রোশ ফুটে উঠল। তারিন সেদিকে তাকিয়ে ভয়ে ঢোক গিলল। তার মুখপানে স্পষ্ট যে সে কিছুতেই এটা মেনে নেবে না।